ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকের এই ভিডিওটিতে এসএসসি হিস্ট্রি সিলেবাস অর্থাৎ ইতিহাসের যে সিলেবাস সেটি আলোচিত হবে, সেই সঙ্গে হিস্ট্রির ইম্পর্টেন্ট যে জায়গা সেই জায়গাগুলিও আলোচিত হবে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং কিভাবে প্রিপারেশন নেবেন, কি পড়বেন সেই সংক্রান্ত আলোচনা হবে, অবশ্যই দেখতে থাকুন। তো প্রথমেই যে অংশটি আছে আপনাদের সিলেবাসে বলে রাখা দরকার সেটি হচ্ছে ক্লাস 11, 12 এবং 9, 10-এর সিলেবাস মোটামুটিভাবে কাছাকাছি যায়, একই রকম। সুতরাং আমি 11, 12-এর সিলেবাসটি আলোচনা করছি, যেটি আপনাদের এসএসসি সিলেবাস মোটামুটিভাবে বলা যেতে পারে। তো প্রথম যে ইউনিট সেটিতে যে অংশটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়া পুরোটাই। তো অ্যানসেন্ট ইন্ডিয়ার এখানে বেশ কয়েকটি জায়গাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু পড়তে হবে না। সিলেবাস যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারছেন যে কোন অংশটি আপনাদেরকে খুব ক্লিয়ারলি পড়াশোনা করতে হবে। তো অ্যানসেন্ট ইন্ডিয়ার যে জায়গায় প্রথমেই যে অংশটি পড়তে হবে সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে নগর পরিকল্পনা, বাণিজ্য, লিপি এবং পতনের কারণ, এই চারটি সাব পয়েন্ট আছে। সুতরাং আপনারা যে জায়গাগুলি অবশ্যই পড়বেন সেটি হচ্ছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, তার বৈশিষ্ট্য, প্রত্যেকটি নগর, তার আবিষ্কর্তা কে, কবে আবিষ্কার হন এবং সেখানে কি পাওয়া গেছে, এই জায়গাটি আপনারা একটু ডিটেলসে পড়বেন এবং কেন পতন হয়েছে, কারা কোন পতনের কি কারণ বলেছে, যেমন বন্যার কারণে পতন হয়েছে কে বলেছেন, বা নদী পথের পরিবর্তনের কারণে পতন হয়েছে কে বলেছে। এইভাবে একটু পড়াশোনাটা করবেন। বৈদিক সভ্যতা থেকে আপনাদের ঋগ্বেদের যে জায়গাটি সেটি পড়তে হবে, অর্থাৎ সাহিত্যের যে জায়গাটি একটু পড়াশোনা করতে হবে। সমাজ ব্যবস্থা ও ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস থেকে কোন ধর্মের সাথে কোন দেবতা অ্যাসোসিয়েটেড, মানে কোন দেবতা কিসের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন পবন কোন কিসের দেবতা, পুষাণ কিসের দেবতা, এই জায়গাগুলি আপনাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তারপরে যে পোর্শনটি আছে ষোড়শ মহাজন পথ, অর্থাৎ 16টি মহাজন পথ, তাদের অবস্থান, রাজধানী, মগধের উত্থান কিভাবে ঘটলো, এই জায়গাটি আপনাদের একটু দেখতে হবে। নেক্সট পোর্শন প্রতিবাদী ধর্ম আন্দোলন থেকে বৌদ্ধ এবং জৈন ধর্ম, এই দুটি অংশ আছে। অবশ্যই সাহিত্য পড়তে হবে, বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে রিলেটেড যে সাহিত্য সেই সাহিত্যগুলো পড়তে হবে। ত্রিপিটক, আচারঙ্গ সূত্র ইত্যাদি ইত্যাদি যে অংশগুলো সেগুলো পড়বেন। অষ্টাঙ্গিক মার্গ, কোন ধর্মে কি বলা হচ্ছে, ডক্ট্রিনগুলো পড়তে হবে। নেক্সট আছে মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, তার প্রশাসন, অশোকের ধম্মনীতি, অশোকের লিপি এক্ষেত্রে উল্লেখ নেই কিন্তু পড়বেন, ইম্পর্টেন্ট। এবং কেন মৌর্য সাম্রাজ্যের পতন হয়, কি কি কারণে পতন হচ্ছে, কে কি বলছেন, সেই জায়গাটিও দেখার চেষ্টা করবেন। যেহেতু বাংলার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই বাংলার ইতিহাসে অনেক জায়গায় এখানে আছে। পাল এবং সেন যুগ আপনাদের আলাদা করে পড়তে হবে, সেই জায়গাটিও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটি সাব ইউনিট থেকে একটি করে ভিডিও দেওয়ার, রোজ ভিডিও দেওয়ার, যাতে আপনাদের প্রিপারেশনটা সহজ হয় এবং সুন্দর হয়। এবং আপনারা যে কাজটি করবেন ক্লাস 8 থেকে 12-এর টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে ক্লিয়ারলি কোয়ালিটেটিভ ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করবেন, বারবার পড়ুন। 8 থেকে 12-এর টেক্সট বইগুলো মাস্ট রিড। ওকে, নেক্সট যে ইউনিটটি আছে সেটি হচ্ছে সুলতানের ইন্ডিয়া, অর্থাৎ মধ্যযুগের ভারত। মধ্যযুগের ভারতে যে অংশটি আপনাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে সুলতানের প্রতিষ্ঠা কাল থেকে, অর্থাৎ দাস বংশ, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তার প্রশাসন, রাজিয়া, তারপরে খলজি এবং তুগলক বংশ, আলাউদ্দিনের যে সংস্কার, বাজার সংস্কার, মোহাম্মদ বিন তুগলকের যে বিভিন্ন পরীক্ষা, অর্থাৎ রাজধানী স্থানান্তর, মুদ্রা সংক্রান্ত পরিবর্তন, এই অংশগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। প্রশাসনিক কাঠামোর মধ্যে ইকতা এবং যে প্রশাসনিক সিস্টেম বা শাসন ব্যবস্থা, সেই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ধর্মের জায়গা থেকেও আপনাদের দেখতে হবে খলিফার সাথে সুলতানের সম্পর্ক, হিন্দুদের সাথে মুসলমানদের সম্পর্ক, সুলতান কি ধর্মীয় নীতি নিচ্ছেন। এবং আলাদা করে আপনাদেরকে বিজয়নগর সাম্রাজ্যকে করতে দেওয়া হয়েছে, সেখানকার যারা রাজা ছিলেন তাদের রাজধানী, তাদের ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, অর্থাৎ হরিহর বুক্ক থেকে কৃষ্ণদেব রায় থেকে দেবরায় থেকে শুরু করে এদের যে অবদান, সেই জায়গাগুলি আপনাদেরকে একটু দেখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের জায়গাটিকে মূলত দুটো ইউনিটে ভাগ করা হয়েছে।
প্রথম ইউনিটে বাবর থেকে শুরু করে আকবরের সময়কাল, তার ধর্ম, তার রাজনীতি, তার যুদ্ধ, তার সুলহি কুল, রাজপুত ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা, এই সমস্ত জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত আছে। এবং এরই সাথে যে জায়গাটি আছে, আকবরের যে যুদ্ধ জয়, আকবর বাংলা জয় করছেন, গুজরাট জয় করছেন, দাক্ষিণাত্য জয় করছেন, এই অংশগুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে। এবং নেক্সট যে ইউনিটটা সেখানে আছে জাহাঙ্গীর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত, এবং আওরঙ্গজেবের পরবর্তীকালেও যে পরবর্তী মুঘল শাসক, তাদের কি অবদান সেই জায়গাটিও আপনাদেরকে একটু দেখতে হবে। এবং পরবর্তী মুঘল শাসকদের দুর্বলতার কারণে কিভাবে বাংলা মুর্শিদ কুলি খান নেতৃত্বে, সাদাত খান নেতৃত্বে, অযোধ্যা নিজামের নেতৃত্বে হায়দ্রাবাদের উত্থান ঘটছে, সেই পোর্শনটি আপনাদের এখানে আছে। একই সাথে এখানে শিল্প সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, তাজমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, এই যে অংশগুলো, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে। এবং বিশেষ করে এই জায়গাটিতে শিবাজি এবং মারাঠাদের যে স্বরাজ্যের ভাবনা, সেই অংশটিও যুক্ত আছে, সুতরাং এটাকেও গুরুত্ব দিতে হবে। তো মোটামুটিভাবে অ্যানসেন্ট থেকে মেডেভেল পর্যন্ত মোট 4টি ইউনিট আছে। মডার্ন থেকে আমাদের যদি দেখা যায়, মডার্নের বেশ কয়েকটি ইউনিট আছে। প্রথম যে ইউনিট সেটিতে পুরোপুরিভাবে বাংলার ইতিহাসের ওপর আপনারা দেখতে পাচ্ছেন। সিরাজউদ্দৌলার সাথে পলাশির প্রান্তে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, এর পরবর্তীকালে বেশ কিছু যে শাসন ব্যবস্থা সংক্রান্ত যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, পাশাপাশি বাংলায় যে শিল্পের অবনতি ঘটছে বা অবশিল্পায়ন, এই টোটাল জায়গাটা এই ইউনিটে আছে, যেটি সহজেই আপনারা পড়তে পারবেন। নেক্সট যে ইউনিটটি আছে, ব্রিটিশদের এগেনস্টে যে প্রাথমিকভাবে যে প্রতিরোধগুলো শুরু হচ্ছে, এবং যারা প্রতিরোধ শুরু করছেন ট্রাইবাল এবং পিজেন্টসরা, অর্থাৎ কৃষক এবং উপজাতিরা, তাদের যে বিদ্রোহ, সেই বিদ্রোহের ক্রোনোলজি, কে নেতৃত্ব দিচ্ছে। আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, তিনটে জায়গাকে খুব গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে টাইম, অর্থাৎ ক্রোনোলজি, কার পর কি হচ্ছে, কখন হয়েছে, এই জায়গাটিকে একটু বিশালভাবে গুরুত্ব দেবেন, প্রশ্ন পাবেনই। নেক্সট ইম্পর্টেন্ট যে জায়গাটি সেটা হচ্ছে বুক, বইয়ের নাম থেকে প্রচুর প্রশ্ন পাবেন, কে কোন বই লিখেছেন, সেই জায়গাটি আপনারা গুরুত্ব দেবেন। নেক্সট গুরুত্ব দেবেন টার্মস, অর্থাৎ শব্দ, যেমন জিজিয়া মানে কি, অগ্রহার মানে কি, দেওয়ানি আম তার কি গুরুত্ব ছিল, দেবদান মানে কি, দেবদাসী মানে কি, হারেম মানে কি, এই শব্দের গুরুত্বগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই তিনটে জায়গা অনুযায়ী আপনারা নোটটাকে তৈরি করার চেষ্টা করবেন। কিভাবে নোট করবেন, কিভাবে পড়বেন, কি বই পড়বেন, এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি একটি করেছি, সেটি আপনারা আমার চ্যানেলেই দেখতে পারবেন। তো এই যে ইউনিটটি, এই ইউনিটটা মোটামুটিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ বা সংগ্রাম শুরু হচ্ছে স্বাধীনতার উদ্দেশ্যে, সেই সংক্রান্ত প্রাথমিক ধারণা পাবো। এর পাশাপাশি মহাবিদ্রোহ আছে এবং সমাজ সংস্কার আন্দোলন, তার কিছু অংশ এখানে আছে, রামমোহন, বিদ্যাসাগর, ব্রাহ্ম সমাজ, আলিগড় আন্দোলন। তো এই অংশটি আপনাদেরকে একটু পড়তে হবে, পাশাপাশি কংগ্রেসের প্রতিষ্ঠা। নেক্সট যে ইউনিটটি আছে সেটি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পরবর্তীকালের যে জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনালিজম, সেখানে চরমপন্থার উত্থান, কিভাবে গান্ধীজি উঠে আসলেন, গান্ধীজির তিনটে মূল আন্দোলন, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন পাবেনই পাবেন। এর পাশাপাশি পাকিস্তান প্রস্তাব এবং দেশভাগ এবং স্বাধীনতার পরবর্তীকালে যে পোর্শন, সেই জায়গাটিও এইখানে অন্তর্ভুক্ত আছে। মোটামুটিভাবে সিলেবাসটা 1947 পর্যন্ত দেওয়া আছে। আমি আপনাদের সাজেস্ট করবো 1955 অন্তত এই সময়কাল পর্যন্ত আপনারা একটু পড়াশোনা করবেন, কারণ কনস্টিটিউশন, জওহরলাল নেহেরু বা প্রথম মন্ত্রিসভা, এই জায়গার থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন পশ্চিমবঙ্গের যে পরীক্ষাগুলো হয় সেই ক্ষেত্রে দেখা যায়। সুতরাং এই জায়গাগুলোও আপনারা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সংবিধানের যে জায়গাটি সেটিও। তো মোটামুটিভাবে 7টি ইউনিট ভারতের ইতিহাস সংক্রান্ত, এই জায়গাগুলি কভার করার জন্য ক্লাস 8 থেকে 12 এর বই, এবং প্রত্যেকটা ইউনিটের একটা করে, প্রত্যেকটা ইউনিট নয়, প্রত্যেকটা ভাগে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতে একটি করে যদি বই দেখতে পারেন, তো আপনাদের জন্য ভালো হবে। নেক্সট, ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাসের জন্য বেসিক আপনার জীবন মুখোপাধ্যায়ের আধুনিক ইউরোপের বইটিও যদি পড়েন তাহলেও অনেকটাই সুবিধা হবে। ওকে, তো এক্ষেত্রে এবং অন্যান্য বইও পড়তে পারেন, জাস্ট একটি বই ফলো করুন তাহলেই না, কিন্তু বই পড়তে হবে, একটি বই পড়ুন, বারবার পড়ুন, কোয়ালিটি
ডিপ স্টাডি খুব ইম্পর্টেন্ট। ওকে, এক গাদা নোটস, এক গাদা নোটস এখানে একবার ওখানে একবার এখানে এরকম ভাবে হাতড়ালে হবে না। যেটি পড়বেন বারবার পড়ুন, সময় কম, কোয়ালিটেটিভ ওয়েতে, আমাদের পজিটিভ ওয়েতে এফোর্ট দিয়ে পড়াশোনাটা করতে হবে। ওকে, তো ইউরোপের ইতিহাসে যে জায়গাগুলি আছে, প্রথমেই আছে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ন সংক্রান্ত একটি ইউনিট। সেক্ষেত্রে আপনাদের খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন থেকে প্রশ্ন পাওয়া যাবেই, কারণ নেপোলিয়নের জায়গা থেকেই একটি ইউনিট করা হয়েছে। এবং এখানে ফরাসি বিপ্লব, রোবোস্পিয়ার, গিলোটিন এই জায়গাগুলি সিলেবাস অন্তর্ভুক্ত আছে। নেক্সট ইউনিটে আছে ভিয়েনা কংগ্রেস, জাতীয়তাবাদী উত্থান এবং জার্মানি এবং ইতালি যে ইউনিফিকেশন মুভমেন্ট, অর্থাৎ বিসমার্ক, ক্যাভর, গ্যারিবল্ডি, মাzzini তাদের ভূমিকা। পাশাপাশি ইউরোপে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেই জায়গাটিও সিলেবাসে আছে। নেক্সট ইউনিট যেটি আছে সেটাতে আছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কভার করেছে। এবং এই বিশ্বযুদ্ধের মাঝখানের যে ঘটনা অবশ্যই ইম্পর্টেন্ট, রাশিয়ার বিপ্লব বা বলশেভিক বিপ্লব, লেনিনের ভূমিকা এবং মুসোলিনির নেতৃত্বে ফাঁসিবাদের উত্থান, হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান, এই জায়গাটিও এই সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং এই তিনটে পোর্শনও সমানভাবেই পড়তে হবে। শুধুমাত্র ভারতের ইতিহাস পড়ে গেলাম, ইউরোপের ইতিহাস পড়লাম না, স্কিপ করলাম, এটা করলে চলবে না, কারণ কম্পিটিশন হাই। আমাদের যত বেশি স্কোর করা যায় তত বেশি কিন্তু আপনারা এগিয়ে থাকবেন। প্রত্যেকটা ইউনিট খুঁটিয়ে ডিটেলসে পড়ার চেষ্টা করুন, টেক্সট বইগুলোকে ভালো করে পড়ুন, ডেইলি 300-র কাছাকাছি এমসিকিউ দেখার চেষ্টা করুন। পরীক্ষা দেওয়া নয়, জাস্ট দেখে যান। ডেইলি 300 এমসিকিউ দেখলে 30 দিনে 9,000 এমসিকিউ দেখা পান। সুতরাং 9,000 থেকে 50-60টা প্রশ্ন পাওয়া খুব ইজি। আপনারা 20,000-এর কাছাকাছি এমসিকিউ দেখার চেষ্টা করুন। জাস্ট দেখুন, ইংরেজি, বাংলা সেটের প্রশ্ন, নেটের প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। যত বেশি প্রশ্ন দেখতে পারবেন তত বেশি ভিজুয়ালাইজেশন বাড়বে। ভিজুয়ালাইজেশন থেকে আপনারা মেমোরিতে সেগুলোকে স্টক করতে পারবেন। মেমোরি থেকে আপনারা সহজেই সেটাকে লিঙ্ক করতে পারবেন পরীক্ষার হলে। সুতরাং যুদ্ধক্ষেত্রে যখন নেমেছেন, যুদ্ধ জয় করতে হবে, মাঠে যখন নেমেছেন সেঞ্চুরি করতে হবে। তো সবাইকে শুভেচ্ছা রইল। সিলেবাসটা আশা করি বুঝতে পারলেন। একটু ভালো করে মন দিয়ে পড়ুন, সকলেই সফল হবে। এই পুরো সিলেবাসটাই আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেল সার্থক ইতিহাস পাঠ সেখানে আপলোড করে রেখেছি। যারা যুক্ত হবেন সেখান থেকে সিলেবাসটিও দেখে নিতে পারবেন। এবং আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও প্রত্যেকটি ইউনিট ধরে ধরে ভিডিও দেওয়ার, যাতে যারা ফ্রিতে বাড়িতে বসে নিজে সেলফ প্রিপারেশন নিচ্ছেন তাদের সুবিধা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।